গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার আর এখন ঘড়িতে বাজে 6:45 মতন। আজকে স্নানটা না আমার 6:30টার আগেই হয়ে গিয়েছিল। তো আমার এখন কাজ হচ্ছে একটুখানি উপরে যাওয়া, ঠাকুরকে একটুখানি পুজো টুজো করা। তো যাই হোক, তার আগে আমি একটুখানি আমার ডেলিকা স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করে নিলাম। আজকাল ময়শ্চারাইজারটা তো আমার লাগেই, আজকাল না চিরকাল। আর তার জন্য আমি একটা নতুন ময়শ্চারাইজার নিয়ে এসেছিলাম, পিলগ্রিম, বেশ ভালো ছিল। তো যাই হোক, ময়শ্চারাইজার ইউজ করার পর আমি একটুখানি সানস্ক্রিনও লাগিয়ে নিলাম, আর একটু তো রোজের অভ্যাসের ভেসলিন। তো যাই হোক, আমি ওপরে পুজো দিয়ে চলে এসেছিলাম, আর নিচে ভাবলাম একটু ঘরে ঘরে ধূপ দেখিয়ে দিই। বাবুই এখনও ঘুমাচ্ছে আর তমালও ঘুমাচ্ছে, তো বাবুকে আমি একটু পরেই ডাকবো। ভাবলাম ও ওঠার আগেই আমি আমার কাজগুলো কমপ্লিট করি, নাহলে ওর বকবকানি আমার সহ্য হয় না। এত বলতে থাকে সহ্যই হয় না। তো ভাবলাম সকালটা একটু শান্তি পাই, সেই শান্তির জন্য ওকে আর ডাকলাম না, ভাবলাম আর আধা ঘন্টা পরেই ডাকবো। তো একটুখানি রান্নাঘরে এলাম আর নিজের জন্য 1 কাপ চা করে নেবই ভাবলাম। তো যা ভাবা তাই কাজ। আর গোবিন্দদা না কদিন ধরে দুধ দিয়ে যাচ্ছে, সেটা খাচ্ছে না বাবুই, আর যার জন্য ফ্রিজে অনেকটা দুধ জমে যাচ্ছিল। তাই ভাবলাম, আমি তো দুধ খাই না একদম, আর তমালের জন্য ছানা করার পরেও অনেকটা দুধ থেকে যাচ্ছে। তো আমি ভাবলাম না, ভাল লাগছে না, তাহলে আজকে একটু দুধ চাই খাই। আর ওষুধ তো অনেকগুলোই চলছে, যেমন গতকাল আমার শরীরটা ছিল খুবই খারাপ। সকালে ব্রেকফাস্ট করার পর শরীরটা আমার বেশ খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য আর কালকে আমি বড় ব্লগ আমি আনতে পারিনি, কিন্তু একটা মিনি ব্লগ কোনো রকমে ছেড়েছিলাম আর কি। তো যাই হোক, ডক্টর কিছু ওষুধ চেঞ্জ করে দিয়েছেন, আর সেই ওষুধগুলো খেয়ে দুদিন আবার আজকে শরীরটা বেশ ভালো আছে। গতকালকের আগের দুদিন বেশ ভালো ছিল, আবার গতকাল খারাপ ছিল। তো যাই হোক, আজকে ভালোই আছি, বেশ ভালো আছি। অ্যাকচুয়ালি আমি যেটা বুঝতে পারছি, আমার খাওয়া দাওয়াটা না আমি গন্ডগোল করে দিচ্ছি, যার ফলে আমার শরীরটা এতটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আমার জন্য 1 কাপ চা করে নিলাম। আর আমি না এই যে বেকারি বিস্কুট, আর এই যে দুধ চা আর বেকারি বিস্কুট, এটা খেলে আমি জানি আমার শরীরটা খারাপ হবে, কিন্তু তাও আমি খাই। আমাকে না নির্লজ্জ বেহায়া ছাড়া আর কিচ্ছু বলবে না লোকে। তো 1 কাপ চা নিয়ে বসেই পড়লাম, একটু ফ্যানটা চালিয়ে নিলাম। গরম যা পড়েছে, বর্ষা হচ্ছে ডেফিনেটলি, এরকম অসভ্যের মতন গরম নেই, তবুও বর্ষার মধ্যে হালকা গরম যেমন লাগে, গুমোট একটা গরম লাগছে। আর এদিকে তমাল করবে কি, এত বদমাইশ, এই গরমে না ফ্যান চালাবে না, সকালবেলা যে ঘুম থেকে উঠবে তারপর নাকি ওর ঠান্ডা লাগে। আমি যে পাগল নাকি তুমি? ওর এটা শুধু তমাল বলে নয়, আমার ভাসুর ছিলেন এরকম, এদের বাড়ির সবাই, আমার শ্বশুরমশাইও নাকি এরকমই ছিলেন। আর আমি দেখেছি আমার ঠাকুরদা, উনি ছিলেন এরকম, যদি একটু বর্ষা বৃষ্টি হয়েছে সাথে সাথে ফ্যান অফ করে দেবে। আমার খুব মনে পড়ে, আমি এরকম শুয়ে থাকতাম আর টুক করে ফ্যানটা অফ করে দিয়ে চলে যেত, আবার উকি মেরে দেখতো। ঠাকুরদা ভীষণ ভালোবাসত, উনি টিচার ছিলেন, স্কুল টিচার ছিলেন। যত সুন্দর সুন্দর গল্প শিক্ষা ওনার কাছ থেকে আমি অনেক পেয়েছি, আমি নয় আমরা। যাই হোক, এরপর বাবুইকে ডেকে দিয়েছিলাম আমি, আর ও ব্রাশ করতে চলে যাওয়ার পর আমি ভাবলাম আগে ঝটপট করে বিছানাটা গুছিয়ে দিই, নাহলে ও তো বাহানা খোঁজে না বদমাইশি করার জন্য। তো বাবুই না রোজই মশারি ফশারি টানাতে চায় না, কিন্তু আমি জোর করে মশারি টানি। শুধু মশা না, আমার অন্য নানা রকমই ভয় লাগে, এই বুঝি কিছু না কিছু পোকা গায়ের মধ্যে উঠে গেল। তো মশারিটা আগেই তুলে নিলাম, আর মশারিটা গোছানো আমার বাবুই কিছুতেই মশারি গোছাতে পারে না। যদি কোনো রকমে বিছানা গুছিয়েও ফেলে, মশারি বলবে না মামা আমি পারবো না। তো যাই হোক, মশারি টশারি গুছিয়ে নিলাম। আর এইদিকে বাবুই সোজা চলে এসছে ব্রাশ করার। আমি এই যে হাসলাম, তার একমাত্র কারণ হচ্ছে, আপনারা কি এই ডান সাইডে একটা লেখা দেওয়া, এই দরজার উপরে সাঁটানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, আমি দেখাচ্ছি একটু পরে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন 5টা মতন বাজে। তো আমি দরজার সামনে এসে দেখলাম এই বিজ্ঞপ্তিটা উনি জারি করেছেন। আমি দেখাচ্ছি একটু পরে বিজ্ঞপ্তিটা জারি করাটা, কি জারি করেছে সেটা আমি দেখাচ্ছি, যে ওকে ডাকা যাবে না। তো ও যদি শের হয় তো আমি ওর মাম্মা, আমি হচ্ছে সভা শের।
তো আমি করলাম কি, মানে আমি ওকে একবার খালি জিজ্ঞেস করলাম কখন ঘুমিয়েছিস। ও বললাম আর 1:30 পৌনে 2টো মতন বেজেছে। আমি বললাম তাহলে এখন হিসাব করে ভাবলাম যে 1:30 পৌনে 2টো মতন ঘুমিয়ে যাই, 7:30 পৌনে 8টা মতন ঘুমালেই হবে। তো যেই ঘড়িতে 8টা বেজেছে আমি করেছি কি, ঘড়ির কাঁটাটা ধরে পুরো 9:40 করে দিয়েছি। দিয়ে আমি ওকে ডেকেছি আর খুব শান্ত এবং দৃঢ় গলায় বলেছি, রোজ রোজ কি ডাকতে আমার ভালো লাগে? তো যেই বলেছি কথাটা সাথে সাথে ও ধরপড় করে উঠে পড়েছে আর সোজা পড়তে বসে গেছে। তো ওর জন্যই আমি 1 কাপ চা নিয়ে যাচ্ছিলাম ঘরের মধ্যে। তোকে আমি চাফা দিয়ে দিয়েছিলাম, তারপর আমি এই ঘরে মানে এই ঘরটা গোছাবো বলে উঠে এই ঘরে এসেছিলাম। ওর খানিকক্ষণ বেশ অনেকক্ষণ পরেই ওর পড়াটরা হয়ে গিয়েছিল, আবার ওর পড়তে যাওয়ারও ছিল। তো এই ঘরে এসে আমার সাথে করছিল বেজায় দুষ্টুমি। তো ওকে দিয়ে কিছু জিনিস আমার কেনানো ছিল, তো সেটাই ও আমাকে জিজ্ঞেস করছিল মামা কী কী কিনে আনতে হবে। এখানে আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, আমি কিন্তু আমার বাচ্চাকে জিনিসপত্র কিনতে দেওয়া মানে সামান্য ছোটো ছোটো জিনিস কিনতে দেওয়া, যেমন আজকে কিনতে দেওয়া ছিল হচ্ছে একটুখানি পারলাইট মানে একটা ফাঙ্গিসাইড কিনতে দেওয়া ছিল গাছের জন্য। তো বাচ্চাকে কিছু কিনতে দেওয়ার মাধ্যমে তাকে কিন্তু আমরা সঞ্চয়ী করে তুলতে পারি। বাচ্চার সঞ্চয়ী হওয়াটা কিন্তু খুব জরুরি। আজকের তারিখে বাচ্চা কিন্তু সঞ্চয়ী হতে চায় না। মানে আমার বাচ্চা কিন্তু, আমি একটা প্রথমেই কথা বলি, আমার তুলনায় আমার বাচ্চা অনেক সঞ্চয়ী। আমি চেষ্টা করি সঞ্চয় করার, কিন্তু কেনার নেশাটা যেহেতু খুব বেশি আমার, সেটা তো আপনারা জানেনই। তো আমি তো চাইবো না আমার বাচ্চা আমার মতন হোক, একেবারেই চাইবো না। আমার চাইবো আমার বাচ্চা যেন ভীষণ ভালো হয়, আমি চাইবো ওর বাবার মতন হয়, ওর বাবা খুব সঞ্চয়ী। তো যাই হোক, বাচ্চাকে সঞ্চয় করার কিছু টিপস আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু বাচ্চারা ধীরে ধীরে সঞ্চয়ী উঠবে। আর ওরা সঞ্চয়ী হয়ে উঠলে ওদের সামনের ভবিষ্যৎটা কিন্তু অনেক উজ্জ্বল হবে। তো যাই হোক, যেহেতু বাচ্চাদের জমানোর প্রবণতা কম, তাই আমাদেরকেই চেষ্টা করতে হবে। একটা যদি আমরা ভাঁড় কিনে দিই আর তাতে যদি ওদেরকে বলি টাকাটা ফেল এখানে জমা, তাহলে কিন্তু ওরা মজাও পাবে আবার টাকাও জমাবে। এটা গেল একটা। আর একটা করতে পারি, যে বিল আসে না বাড়িতে, ইলেকট্রিসিটি বিল আদার্স যা যা বিল আসে, সেটা আমি ওকে দেখাতে পারি যে দেখ বাবা এতটা বিল এসেছে। তো আমরা কিন্তু চাইলে ইলেকট্রিসিটি বিল আমরা চেষ্টা করলে কমাতে পারি। এখানে বাচ্চা শিখবে যে না, কি করে খরচটা কমানো যায়, কি করে আমি যদি ফ্যান চালিয়ে বাইরে চলে আসি, তো এটা ওরা শিখবে যে না, ফ্যান চালিয়ে বাইরে আসতে নেই, তাহলে অনেকটা বেশি ইলেকট্রিসিটি বিল আসবে। এবং যাদের বাড়িতে এসি আছে তারা তাদের এসি বন্ধ করেই বাইরে বেরোবে। আরও একটি পন্থা অবলম্বন করা যেতে পারে, বাচ্চাকে নিয়ে আপনি বাজারে যান, তাকে আগে থেকেই বলুন যে কি কেনা হবে বা আপনার বাজেট কত, ওকে বাজেটটা বেঁধে দিন যে এর বাইরে আমি যাব না। তো তখন ওরা শিখবে যে কিভাবে খরচ করতে হয়। আর এদিকে যেটুকু টাকা বাঁচবে, অল্প সামান্য টাকা আপনি ওর হাতে দিন, দিয়ে বলুন এটা তুমি তোমার ভাঁড়ের মধ্যে ফেলে দাও। তো এক্ষেত্রে বাচ্চা শিখবে কিভাবে খরচ করতে হয় এবং কিভাবে সঞ্চয়, এগুলো শেখানো কিন্তু আমাদের মা বাবারই কর্তব্য। আরও একটা ব্যাপার হতে পারে, বাচ্চা বায়না করবেই এবং এটা এদের কাজ, ওরা তো ছেলে মানুষ, আজ এটা চাই কাল ওটা চাই, এটা ওরা করবে। কিন্তু ওদেরকে শেখাতে হবে কোনটা আমার প্রয়োজন আর কোনটা আমার শখ। শখটা কদিন পরে পূরণ করলেও হবে। বাচ্চা যেই বলছে সাথে সাথে জিনিসপত্র কিনে দেওয়া, তাহলে কিন্তু বাচ্চা একেবারেই বুঝবে না টাকার মূল্য ঠিক কতটা। আর যত দিন যাবে টাকার মূল্য কিন্তু বাড়তেই থাকবে। তাই আজকেই উচিত আমাদের বাচ্চাকে সঞ্চয়ী হতে শেখার পদে 1 পা এগিয়ে দেওয়া। তো যাই হোক, আমার বাচ্চা কিন্তু সত্যি কথা বলতে খুব একটা খরচ করে না, ও ভীষণই সঞ্চয়ী। মানে ওকে তো সত্যি কথা বলতে আমার বাড়ির লোক ওকে বলে কিপটে, হতে পারে এটা কিন্তু সত্য কথা। ওকে যে যা টাকা দেয় সেটার সাথে সাথে ও জমিয়ে একটা বড় অ্যামাউন্ট যখন হয় তখন ও আমাকে অথবা ওর পাপাকে দিয়ে দেয়, দিয়ে বলে যে এটা আপনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে দিন। গুগল পে, ফোনপে যা যা আছে করা যেতে পারে, বেশিরভাগ সময় বাবা করে, আমিও করে দিই। তো যাই হোক, আমি এই সমস্ত ঘরদোর গুছিয়ে টুছিয়ে নিয়ে ওকে খেতেও দিয়ে দিলাম, ও পড়তেও চলে গেল। আর আমি এই ঘরটা মানে ও বাবুয়ের ঘরটা একটু ঝাড়া মোছা করে নিলাম। আর এই যে তখন বলছিলাম না, উনি একটা বিজ্ঞপ্তি জারি করেছেন, এই হলো সেই বিজ্ঞপ্তি। হাসিও পাচ্ছে। তো যাই হোক, অনেক কাজ সকাল থেকে করে ফেলেছি। এবার হচ্ছে রান্নাঘরের কাজ। তো রান্নাঘরের কাজ বলতে সকালে যা ব্রেকফাস্ট হয়েছিল, আজ এই সকালে ব্রেকফাস্ট, আজ নয় বেশ 3-4 দিন ধরে চলছে আমার ভালো, বাসি রুটি আর কিছু না কিছু তরকারি, ডিমের অমলেট, স্যালাড, এই দিয়ে আমার সকালের ব্রেকফাস্ট চলছে প্রায় 3-4 দিন।
তো বেশ কিছু বাসন পড়েছিল ব্রেকফাস্টের পর, সেই বাসনগুলো ভাবলাম চলো মেজে নেওয়া উচিত, না হলে এটার পরে আরও বেশি পড়ে গেলে সমস্যা বেড়েই যাবে, কারণ আমাকেই তো সমস্ত বাসনপত্র মাজতে হবে না। তো বাসন মাজা হয়ে যাওয়ার পরে কালকে কিছু আনাজ কেটে রেখেছিলাম, যেগুলো আমি বার করে নিলাম। আর সত্যি কথা বলতে রান্নাটাও বসিয়ে দিলাম, আর রান্না বসিয়ে দিন আমি একটু ক্লান্তই হয়ে গেছি, সেই সকাল থেকে চলছে, একবারও শান্তিতে বসতে পারিনি। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি একটুখানি বসে জল খেলাম, আর একটুখানি ডালের জন্য পেঁয়াজ কেটে নিলাম। তো রান্না বলতে আজকে না পটল আলুর তরকারি, চিচিঙ্গের তরকারি, মুসুরির ডাল আর ডিম। আপনারা তো দেখতেই পেলেন রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি, আর তারপরে পটলগুলো ভেজে তুলে নিলাম। আর আমি না অন্য সময় পটল সব একসাথে বসিয়ে দিই, আজকে ভাবলাম চলো পটলটা ভেজে নিই। আর বাসনগুলো উপর দেওয়াই আছে তো। আর এদিকে চিচিঙ্গেটাও আমি বসিয়ে দিলাম, চিচিঙ্গে আলুটা পেঁয়াজটা দিয়ে পরে একটু পরে চিচিঙ্গেটা দিয়ে মশলা ফসলা যা দেওয়ার দিয়ে দুটো তরকারি আমি বসিয়ে দিলাম। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সমস্ত রান্নাবান্না কমপ্লিট। রান্নাঘরও আমার একদম পরিষ্কার করে গোছানো হয়ে গিয়েছে। তারপর ভাবলাম বাবুই তো সন্ধ্যাবেলা একটু পরে মানে দেরি করে বেরোবে পড়তে, তো না ছোলা সেদ্ধ মটর সেদ্ধ খেতে খুব ভালোবাসে পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে দিলে। আর সকালবেলা আমি ভেজাতে বা রাতের বেলা ভেজাতে একদমই ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি করলাম কি একটুখানি ইন্ডাকশানে আমি জল ফুটিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম। এরকম করলে খুব ফাস্ট কিন্তু মানে ওগুলো ভিজে যায়। এরপরে দিলাম আকাশটা না হঠাৎ দেখলাম বেশ মেঘলা হয়ে গিয়েছে, সকালে রোদ মেঘলা চলছে, তারপর দেখলাম জোর মেঘলা হয়ে গিয়েছে। তো এখানে তো বৃষ্টির ঝাপটা আসবেই, তাই বললাম সমস্ত যেহেতু শুকিয়ে গেছে তাহলে আমি তুলে নিই। আর অবাক হয়ে দেখছিলাম ও মা কালকে পাট পুজো হলো আর আজকে প্যান্ডেলের এতটা তৈরি হয়ে গেল, বিকাল থেকে আমি একবারও দেখিনি। তো যাই হোক, এখানে আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনাদের ওখানে কাদের হয়েছে আমাকে জানাবেন। আর যাই হোক, ব্লগটা তাহলে আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।